ঈশ্বর আমাদের তমসা থেকে আলোর দিকে নিয়ে যান, অসৎ থেকে সতের দিকে নিয়ে যান, এই তার চরণে আমাদের প্রার্থনা। মঞ্চে উপবিষ্ট পূজনীয় স্বামী দিব্য রসানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রদ্ধেয় শ্রী তরুণ গোস্বামী মহাশয়কে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। আজকে আমাদের বিষয় কুঁড়ি থেকে ফুল শিক্ষা প্রসঙ্গে স্বামীজির কয়েকটি কথা। আজকে সকালে যখন ছোট ছোট কচিকাচাদের মধ্যে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম, তারা অবশ্য ক্লাস 9 থেকে 12 বা কলেজ অবধি, তো আমরা বলছিলাম যে একটা বাগানের মধ্যে যেন এসে পড়েছি, এতগুলো ফুল ফুটে রয়েছে, সেই বাগানের মধ্যে আমরা এসেছি, এটা আমাদের সৌভাগ্য। তো আজকে আমাদের বিষয় সেটি যে কুঁড়ি থেকে ফুল, একটা কুঁড়ি কিভাবে ফুল হয়ে উঠবে, এই যাত্রাটা হচ্ছে আজকে আমাদের প্রতিপাদ্য বিষয়। তো আপনারা সকলেই অভিভাবক। আমি ভাবছিলাম আসার সময়, ঊনকোটি গেছিলাম, আমরা আসার সময় ভাবছিলাম যে আপনারা অভিভাবক, আপনারা হয়তো জানেন যে ছেলে মেয়েদের কিরম করে বড় করে ওঠা উচিত, বড় হয়ে ওঠা উচিত। আর সন্ন্যাসী, আমরা তো সংসার ত্যাগ করেছি, যদিও সত্যি সেটা নয়, একটা ছোট সংসার থেকে বড় সংসারে এসে পড়ে। তো সেখানে আমার বলার অধিকারটা কোথায়? তো তখনই ঠাকুরের কথা একটা মনে পড়ল। শ্রীরামকৃষ্ণ বলতেন যে দাবা খেলা যারা বাইরে থেকে দেখছে, হয়তো তারা দাবার চাল ভালো বুঝতে পারে। আর শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জাজ্বল্যমান জীবন তো আমাদের চোখের সামনে রয়েছে, তার সঙ্গে রয়েছে বেদান্তের এক অদ্ভুত পরম্পরা। ঠিক যেমন আমরা একটা বংশে জন্মগ্রহণ যখন করি, তখন সেই বংশের যে পুরনো ইতিহাস, ঐতিহ্য, সেটা আমাদের বহন করে চলতে হয়। ঠিক সেরকমই আমরা যখন একটা পরম্পরার সঙ্গে যুক্ত হই, তখন তার একটা অদ্ভুত পরম্পরা রয়েছে, যে পরম্পরা হাজার হাজার বছর ধরে চলছে। তো সেই আলোকেই আমরা আজকে আলোচনা করব। প্রথমে স্বামীজির একটা ডেফিনিশন দিয়ে শুরু করা যাক। স্বামীজি এডুকেশন বলতে কি বোঝাতেন, আর তার উপরে নির্ভর করছে আমাদের বিকাশ। স্বামীজি বলতেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। সহজভাবে বললে, আমাদের মধ্যে যে পূর্ণতা আগে থেকেই বর্তমান, যে পূর্ণতা আমাদের মধ্যে রয়েছে, সেই পূর্ণতার বিকাশই হচ্ছে শিক্ষা। তার মানে একটা কথা পরিষ্কার, যে আমাদের মধ্যে পূর্ণতা যেটা রয়েছে সেটা আমরা বিকাশ করতে পারিনি। আমরা সবাই চেষ্টা করছি। বিদ্রোহ অর্থাৎ স্ট্রাগলই হচ্ছে, স্বামী শিশু সংবাদে বলছে, স্ট্রাগল, সেটাই হচ্ছে জীবনের লক্ষণ। একটা শক্তি তাকে চেপে ধরতে চাইছে, জ্বর যেমন তাকে চেপে ধরতে চায়, আরেকটা শক্তি যেন ফুটে বেরোতে চাইছে। এই দুয়ের যে স্ট্রাগল, এই দুটোর মধ্যে যে স্ট্রাগল চলছে, সেই স্ট্রাগলটারই নাম হচ্ছে জীবন। আর এই স্ট্রাগলের যে ম্যানিফেস্টেশন হচ্ছে, পারফেকশনের যে ম্যানিফেস্টেশন হচ্ছে, সেই ম্যানিফেস্টেশন মানে বিকাশ। সেই বিকাশ হচ্ছে শিক্ষা। তার মানে একটা কথা পরিষ্কার, যে শিশুরা যে বড় হচ্ছে, তার মধ্যে কিন্তু একটি পূর্ণ মানুষ লুকিয়ে রয়েছে। আমরা মনে করি যে ছোট্ট শিশু যখন এই জগতে এলো, কথা বলতে পারে না, চেয়ে দেখছে,
তার 5টা ইন্দ্রিয় গিয়ে জগৎকে যেন নিচ্ছে। তার মানে এটা নয় যে তার মধ্যে কোনো পূর্ণতা নেই। বীজের মতো একটা বীজ থেকে যেমন ক্রমে একটা বড় মহিরু ও বটগাছ তৈরি হয়, ঠিক সেরকমই একটা শিশু থেকে, ছোট শিশু থেকে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। কিভাবে তৈরি হয় না, তার মধ্যে যে শক্তিটা অন্তর্নিহিত রয়েছে সেটাই বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতে স্কুলে যাচ্ছে, শিখছে, বাড়িতে শিখছে, কিন্তু এগুলো একটা পরিবেশ দেওয়া মাত্র। এটা একটা ওয়েস্টার্ন আইডিয়া যে শিশু একটা ক্লিন স্লেট নিয়ে আসে। ক্লিন স্লেট মানে একদম তাতে কিছু লেখা নেই। কিছু লেখা নেই মানে তাতে আমরা যা লিখব তাই শিশুর ভবিষ্যৎ হবে। এটা এক অর্থে সত্যি, আবার এক অর্থে নয়। আমরা দুটো জায়গাতেই আমরা আসবো। ইস্টার্ন আইডিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষের আইডিয়া অনেকটা হচ্ছে যেন ফুটে ওঠার মতো, একটা ফুল ফুটে ওঠা, কুঁড়ি থেকে ধীরে ধীরে ফুল ফুটে ওঠা। কিভাবে কুঁড়ি থেকে ফুল ফুটে ওঠে? আমরা কি জোর করে ফুটিয়ে দিই? জোর করে ফুটিয়ে দিলে কিন্তু সে ফুল ফুটবে না। তাহলে আমরা মাটি সার দিচ্ছে, জল দিচ্ছে, তারপরে পোকা থেকে বাঁচার জন্য কীটনাশক দিচ্ছে। এই কাজটা করে একটা ফুল, গোলাপ গাছ থেকে গোলাপ ফুল তৈরি হয়, গোলাপের ফুল থেকে গোলাপের ফুল তৈরি হয়। তো এটা হচ্ছে কার্নেল, একদম ভেতরের কথা, যে মানুষ নিজের শক্তিতে বড় হয়। তাহলে আমরা কিছু করার নেই। এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে আমরা যখন আমাদের স্কুল রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, সেখানে যারা রয়েছে, যারা নাগরিকরা রয়েছে, তারা সিভিল কর্তব্য একটি গাছকে বড় করে তোলার দায়িত্ব। তো সেই দায়িত্বের প্রথম লক্ষণ হচ্ছে, প্রথম উপায় হচ্ছে, পদক্ষেপ হচ্ছে আচরণ। বাচ্চা কি করে বড় হয় সেটা আমরা বাইরে উদাহরণে দেখব। স্বামী বলতেন, an apple tree is known by the best fruit it produces. মানে আপেল গাছটা জানা যায় কত শক্তিশালী, কত ভালো আপেল গাছ। পচা আপেল দেখে বুঝবো না ভালো আপেল দেখে বুঝবো? ভালো আপেল দেখে আমরা বুঝতে পারবো না। তো সেরকমই আমরা আমাদের দেশের মহাপুরুষে যারা পূর্ণতা বিকাশ করেছিলেন তাদের ছোটবেলা থেকে আমরা বুঝতে পারবো যে তাদের মা বাবা কিভাবে, হাউ দে শেপ দেয়ার চাইল্ড, কিভাবে তারা বিকশিত হয়েছে এবং সেই বিকশিত হওয়ার কারণ হিসেবে তার বাবা মা গুরুত্বপূর্ণ ছিল। ছোটরা সেই হচ্ছে, এর সাইকোলজিস্টরা খুব ভালো বলেন, মোটা কথা ছেলেমেয়েরা সেই ইমিটেশনের মাধ্যমে, ইমিটেশন মানে এটা সবাই আপনারা জানেন, আমরা দেখেছি যে আমরা ছোটবেলায় বাবা মাকে যেটা করতে দেখেছি সেটা আমরা অনুকরণ করব। বাবা খবর করছে, হয়তো খবর উল্টোই ধরবে, কিন্তু উল্টো ধরেই অবশ্যই করছে। তার মানে অনুকরণ করছে, যা অ্যাক্ট যেরকম দেখছে বাড়িতে, যেরকম দেখছে ছেলেমেয়েরা, ঠিক সেরকম অনুকরণ করছে। বাবার বড় জুতো, সেই জুতোতেই হয়তো পা গলিয়ে বসে। মা রান্না করছে, সে খুন্তি নিয়ে হয়তো মায়ের সঙ্গে রান্না করে চলবে। তো ওই জিনিসটা অনুকরণের মাধ্যমে আমরা ধীরে ধীরে এই জগৎটার সঙ্গে পরিচিত হই। আর সেই অনুকরণ, যাদের অনুকরণ আমরা প্রথমে করি, সেটা কিন্তু শিক্ষকরা নন, বাবা মা। তখন মনটা একেবারে নরম থাকে, আর সেই মনের মধ্যে যে ছাপটা পড়ে, সেই ছাপটাই পরবর্তীকালে বিকাশে সহায়তা করে। এই যে ছাপের কথা বললাম, এই ছাপটাকে বলা হয় সংস্কার। এই সংস্কারের পুঁটলিটা আমি, আপনি, এখানে প্রত্যেকে যারা রয়েছেন তাদের মধ্যে প্রত্যেকের একটা সংস্কারের পুঁটলি রয়েছে। সংস্কারের পুঁটলি মানে ছাপের একটা সংগ্রহ, ছাপ রয়েছে।
ঠিক যেমন কোনো একটা ঘটনা ঘটে গেলে মনের মধ্যে একটা ছাপ পড়ে যায়, আমরা বলি এটা একটা ছাপ রেখে গেছে। তার মানে কি, পরবর্তীকালে সেই বীজ থেকে আমি সেটা স্মৃতিরূপে আবার উদ্ধার করতে পারবো। এটা যত সহজে বললাম তত সহজ নয়। তার কারণ জন্ম জন্মান্তরের সংস্কারের ছাপ আমাদের মনের মধ্যে রয়ে গেছে। তো একটা ছেলে মেয়ে যখন আসছে, একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, তখন সেই সংস্কারের ছাপ, সংস্কারের পুঁটলিটা নিয়ে আসে। তার উপরে অ্যাড হয় আমরা বাড়িতে যা সংস্কার দিচ্ছি সেই সংস্কার। ওই সংস্কারগুলোই বিকশিত হবে। তবে কি, প্রচুর সংস্কার রয়েছে আমাদের মনের মধ্যে, সবকটা বিকশিত হয় না। বিকশিত কোনগুলো হয়? যেগুলো অনুকূল জলবায়ু পায়। যে সংস্কারগুলো অনুকূল জলবায়ু পায় সেগুলোই বিকশিত হয়। এটা হচ্ছে দুটোর মজা, বাড়ির শিক্ষা আর সংস্কার, এই দুই জিনিস দুটো। আমরা উদাহরণ দেখি, স্বামীজির উদাহরণ দেখি। স্বামীজি রয়েছেন আমাদের সঙ্গে। স্বামীজিকে আমরা একবারকে স্বীকার করবো যে মানুষ বিকশিত হলে যতটা সম্ভব, স্বামী বিবেকানন্দ ছিলেন সেরকমই একজন। তার ছোটবেলা যদি আমরা দেখি, ছোটবেলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তো আমরা পাই না, কিন্তু কিছু ট্রেট, কিছু লক্ষণ পাওয়া যায়। স্বামীজির মায়ের একটা ঘটনা আমরা হয়তো সকলেই জানি। স্কুলে গেছেন স্বামীজি, মাস্টারমশাই জিজ্ঞেস করেছেন, উত্তর ঠিক দিয়েছে, কিন্তু মাস্টারমশাই সেটা ভুল ভেবে বা অন্য যে কোনো কারণেই হোক স্বামীজিকে তখন ছোট্ট নড়েন, খুব পানিশ করেছে, খুব মারধর করেছে। বাড়িতে এসে মাকে বলছেন যে মা, এই ঘটনা হয়েছে, স্কুলে এই ঘটনা হয়েছে। তখন মা বলছে, বাবা তুমি যেটা যা করেছো ঠিক করেছো, সবসময় সত্যের পথে থাকবে। যেটা ঠিক বলে বুঝেছো সেটা যদি সত্য হয় সেটাকে কখনো ছাড়বে না। পরবর্তীকালে স্বামীজি বলতেন, মায়ের কথা মনে করে, স্টিক টু ইউর গানস, ডেড অর অ্যালাইভ। তো এই যে শিক্ষাটা ছোটবেলায় স্বামীজি পেলেন, এটা কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেল তার। স্বামীজির বাবা ছিলেন খুব দিলদরিয়া মানুষ। দিলদরিয়া মানে এতই দিলদরিয়া যে স্বামীজি একবার প্রশ্ন করে বসলেন যে তুমি আমার জন্য, আমাদের জন্য কি রেখে দেবে? স্বামীজির বাবা তো ভীষণ খুব তীক্ষ্ণধী, বলে যা দেখে আয়, আয়নায় গিয়ে দেখে আয় নিজেকে, এই রেখে দেবে। তার মানে কি রেখে গেলাম? তোমার এই যে তোমার শরীর মন, এই যে তুমি তোমার সব থেকে বড় সম্ভব। নিজের পায়ে দাঁড়ানোর কথা স্বামীজির বাবা শিখিয়ে দিয়ে গেলেন। তো এই যে স্বামীজির বাবার দিলদরিয়া যে স্বভাবটা, লোকজনকে অকাতরে পেলিয়ে দিতেন, এই স্বভাবটার কথা চিন্তা করে স্বামীজি বলতেন, টু মাই ফাদার আই ও মাই ইন্টেলেক্ট অ্যান্ড মাই কম্প্যাশন। একদম দর্থহীন ভাষায় স্বামীজি স্বীকার করছেন যে টু মাই ফাদার আই ও মাই ইন্টেলেক্ট অ্যান্ড মাই কম্প্যাশন। এই দুটো কিন্তু স্বামীজির বাবার চরিত্রের বৈশিষ্ট্য। বিশ্বনাথ দত্তের, শ্রীরামকৃষ্ণের জীবনে দেখুন, শ্রীরামকৃষ্ণের সত্যের আট, এরকম সত্যের আট কেউ দেখেনি। ঠাকুর বলতেন, সত্য কথা কলির তপস্যা। মানে সত্য কথা বলতে গেলে আমাদের যে ঝামেলা পোহাতে হয় তাতেই আমাদের তপস্যা হয়ে যায়। তো এই সত্য কথার আট, এটা তো একটা পারম্পরিকভাবে চলে আসছে, এটা একটা সর্বগুণ বটেই। কিন্তু দেখি তার বাবার মধ্যে সেই জিনিস। দেড় গ্রাম থেকে জমিদারের অত্যাচারে যখন কামারপুকুরে চলে আসছেন, তার কারণ কি? সমস্ত ভিটে মাটি ত্যাগ করে তিনি চলে আসছেন কামারপুকুরে। তার কারণ হচ্ছে মিথ্যে সাক্ষ্য দিতে হবে। মিথ্যে সাক্ষ্য দিতে হবে এই ভয়ে, মিথ্যে কথা বলার ভয়ে শ্রীরামকৃষ্ণের বাবা ভিটে মাটি ছেড়ে, দেড় গ্রাম ছেড়ে কামারপুকুরে চলে আসছেন। কত বড় ত্যাগ! যখন আমরা মুড়ি মুরগির মতো মিথ্যে কথা বলা হয়,
আরেকজন মানুষ তার ভিটে মাটি সমস্ত কিছু ত্যাগ করে দিচ্ছেন সত্যি কথা বলার জন্য। তাই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাকে সব দিলাম, তুই আমার ধর্ম নে অধর্ম নে, সব কিছু দিচ্ছেন, কিন্তু সত্য কথাটা দিতে পারছেন। উনি বলতে পারলেন না যে সত্য নেই অসত্য নেই, সত্য দিলে আমি দাঁড়াবো কোথায়? সত্যটা যদি আমি ত্যাগই করে দিই, তাহলে সত্য ত্যাগ করলে আমি দাঁড়াবো কোথায়? এই চারিত্রিক বৈশিষ্ট্যের ট্রেস কিন্তু আমরা পাচ্ছি ছোটবেলায়। শ্রীমা সারদা দেবী ছোটবেলার ঘটনা যারা জানেন, ছোট্ট সারদা, বছর 5-7 বয়স হবে। রামচন্দ্র মুখুজ্জে খুব বড় লোক তো ছিলেন না, দরিদ্র ব্রাহ্মণই ছিলেন, কিন্তু দুর্ভিক্ষের সময় হাঁড়ি হাঁড়ি খিচুড়ি করে সকলকে খাওয়াচ্ছেন, কোনোভাবে সংস্থান করেছেন। আর শ্রীসীমা সারদা দেবী গিয়ে কি করছেন, ছোট ছোট হাত দিয়ে তাকে হাওয়া করছেন যাতে একটু জিরিয়ে খেতে পারে। তারা খিচুড়ি যেন একটু ঠান্ডা হয়, আর তারা সে খিচুড়ি যেন, যারা গরিব দুঃখী তারা এসে খিচুড়ি খাচ্ছে, সেই খিচুড়ি যেন খেতে পারে। সেই ট্রেকটা কিন্তু আমরা দেখছি পরবর্তীকালে মায়ের মধ্যে বিকশিত, যদি আমরা তাদেরকে একেবারে মানুষ হিসেবে দেখি। তাহলে খুব সহজ নিয়মে মিলিয়ে নেওয়া যায় যে তাদের পরবর্তী জীবনে যে গুণগুলো বিকশিত হয়েছে, সেই গুণগুলোর কারণ কিন্তু তার বাবা। সংস্কার তাদের ছিল, যদিও শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী বা স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে সংস্কার কথাটা সেইভাবে প্রযোজ্য নয়, তবুও যদি আমরা বলি যে সংস্কার তাদের ছিল, কিন্তু সংস্কার বিকাশে কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই রাইট এনভায়রনমেন্ট সেট করা, বাড়ির মধ্যে সেরকম একটা পরিবেশ তৈরি করা যে পরিবেশে সৎ গুণগুলো বিকশিত হতে পারে। তো স্বামীজির শিক্ষা বিষয়ক চিন্তা হচ্ছে এই দিয়ে আমরা শুরু করেছি। তো স্বামীজির কথাই আমরা দেখি স্বামীজি কি বলছেন। স্বামীজি বলছেন, এভরিওয়ান ডেভেলপস অ্যাকর্ডিং টু হিজ ওন নেচার। প্রত্যেকে তার নিজের প্রকৃতি অনুযায়ী বড় হয়ে ওঠে। When the time comes, everyone will come to know this truth. Do you think you can educate a child? প্রত্যেকেই সত্যটা জানতে পারবে। আপনি কি মনে করছেন যে আপনি একজন শিশুকে শিক্ষা দিতে পারেন? শিক্ষা কোন অর্থে? যে আমি যেটাই শেখাবো, যা শেখাবো সে তাই হবে না। তার প্রত্যেকের আপনার সন্তান হতে পারে, কিন্তু সে একটা আলাদা জীব। আলাদা জীব মানে তার আলাদা সমস্ত কিছু, তার আলাদা কিছু রয়েছে, সে একটা আলাদা বিইং। হি অর শি ইজ এ ডিফারেন্ট বিইং অলটুগেদার, যে আমার থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। এক জায়গায় তাদের মিল রয়েছে, কিন্তু যখনই সে জন্ম নিল তখনই সে আলাদা হয়ে গেল। The child will educate himself. Your job is to provide the necessary opportunity to him. সে নিজেই তাকে নিজেকে শিখিয়ে নেবে যদি আমরা তাকে অপরচুনিটি দিতে পারি। And remove obstacles from his path. তার পথ থেকে বাধা সরিয়ে দিতে পারি। He will educate himself on his own. উদাহরণ দিচ্ছেন, a plant grows itself. Does the gardener grow it? মালি কি গাছটাকে টেনে বাড়িয়ে দেয় নাকি? গাছটাকে টেনে বাড়ায়, গাছ নিজে নিজেই বাড়ে, মালি জল দেয়। He just provides the necessary environment to it. It is the plant itself that does its own growing. গাছ নিজে নিজেই বড় হয়। তো এই সংস্কার তার রয়েছে, তার সঙ্গে আমাদের ট্রেনিং যাবে। কিরকম ট্রেনিং? তার যেরকম সংস্কার সেই অনুকূলের ট্রেনিং। কেউ হয়তো আঁকতে ভালোবাসে, আমি তার জোর করে তার আঁকাটাকে বন্ধ করে দিলাম, না আঁকতে হবে না, পড়তে বস। তার আঁকার যে সংস্কারটা ছিল, সেই আঁকার সংস্কারটাকে বেড়ে উঠতে দিলাম না। সে কিন্তু অনেক বড় আঁকিয়ে হতে পারত। সেই বোঝার ক্ষমতাটা আমাদের রাখতে হবে যে সে তার অরিজিনালি কোন জিনিসটা ভালো লাগে, যার সেটা যেটা ভালো লাগে সেদিকে তাকে ইন্সপায়ার করতে হবে। এ বিষয়ে
আরো অনেক কিছু বলার রয়েছে। একটা প্রজাপতি আর শঙ্কুকার গল্প। প্রজাপতি, আপনারা সকলেই জানেন যে শুঁয়োপোকা থেকে কিভাবে প্রজাপতি হয়ে ওঠে। এত কালারফুল একটা প্রজাপতি শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে উঠছে, কিন্তু এর একটা প্রসেস রয়েছে। প্রসেসটা কিরকম না, যখন একটা লার্ভা থেকে প্রজাপতি হয়, মাঝখানে একটা অবস্থা হয়, সেই অবস্থাটা হচ্ছে কোকুন। কোকুন বলে, একটা গুটি পোকা তৈরি হয়। সেই গুটি পোকা থেকে রং বেরঙের প্রজাপতি তৈরি হয়। আমি কিছুদিন শিলংয়ে ছিলাম, চেরাপুঞ্জির ওখানে প্রচুর প্রজাপতি। একটা সময় পুজোর পরের একটা সময় প্রজাপতি প্রচুর থাকে, বিভিন্ন রঙের প্রজাপতি। এক রঙের প্রজাপতি নয়, কিন্তু বিভিন্ন রঙের প্রজাপতি। এই প্রসেসটা যখন হয়, যখন কোকুন থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয় এত সুন্দর একটা ইনসেক্ট, তখন বিজ্ঞানীরা বলেন ওর প্রচন্ড যন্ত্রণা হয়, ডানায় প্রচন্ড যন্ত্রণা হয়। কিন্তু ও করে কি, ওই কোকুনটাকে ঠেলে প্রজাপতির আকার ধারণ করার চেষ্টা করে, মানে একটা বিবর্তনের মধ্যে, একটা রূপান্তরণের মধ্যে। দেখা গেছে যখন আমরা কোকুনটা কোনোভাবে তাকে অতিরিক্ত সাহায্য করার জন্য কোকুনটা কেটে দিই, তার আর সেই ডানার মাসেলগুলো আর ডেভেলপ করে না। ডানার যে পেশি, যার সাহায্যে সে উড়ে বেড়াবে, সেগুলো আর ডেভেলপ করে না। তার কারণ হচ্ছে যে স্ট্রাগলটা তাকে করতে হতো, সেই স্ট্রাগলটা তাকে করতে দিলাম না। তাকে স্ট্রাগলটা করতে দিলাম না বলে তার ডানা বল হয়ে গেল, আর সে চিরকালের জন্য পঙ্গু হয়ে গেল। তাই তাকে সাহায্য করতে হবে বলে শিশুদের প্যাম্পার করা তা নয়, তাকে সেইভাবে সাহায্য করা যাতে তার মানসিক পেশিগুলো শক্ত হয়ে ওঠে, আর সেই মানসিক পেশির বলে সে একটা মানুষ হয়ে উঠতে পারে। সুতরাং স্ট্রাগলেরও যথেষ্ট জায়গা রয়েছে। এক্ষেত্রে একটা ঘটনা মনে পড়ে, বেলুড় মঠ, পুরনো দিন। তখন বেলজিয়ামের রাজা এসেছেন বেলুড় মঠে, এসে সারা ভারতবর্ষ ঘুরে এসেছেন। এসে আমাদের সঙ্গে বরিষ্ঠ একজন সন্ন্যাসী ছিলেন, মহাপুরুষ মহারাজ বলা হতো তাকে, স্বামী শিবানন্দজি মহারাজ, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য, পার্ষদ। তার সঙ্গে কথা হলো, তিনি তখন সংঘাত, বেলুড় মঠের দ্বিতীয় সংঘাত। তার সঙ্গে কথা বলার পর সে বেলজিয়ামের রাজার একটা অদ্ভুত উক্তি, সারা ভারতবর্ষ ঘুরে এলাম, কিন্তু মানুষের সাথে মানুষ কথা বলছে প্রথম দেখলাম। এই যে ইকুয়ালিটি, স্বামীজি গীতার একটা শ্লোক খুব বলতেন, সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম। প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে সমানভাবে আচরণ করা, হিউমিলিটি নয়, আবার ঔদ্ধত্যও নয়। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সমানভাবে ব্যবহার করা। আমরা দেখেছি যে বাচ্চাদেরকে যখন আমরা খুব আদো আদো স্বরে কথা বলি তাদের সঙ্গে, তারা কিন্তু সেই আদো আদো ভাষাটাই পিক আপ করে নেয়। যখন তাদের সঙ্গে সেন্টেন্সে কথা বলি, যখন একজন মানুষের সঙ্গে, তাকে পূর্ণবয়স্ক মানুষের সঙ্গে যেমন কথা বলি, যখন তার ভেতরে তাকে শ্রদ্ধা করে কথা বলি, শ্রদ্ধা মানে তার সামনে হাত জোর করে অনন্ত হওয়ার কথা বলছি না, তাকে একটা মানুষ হিসেবে দেখি, দেবতা পরের কথা, তাকে মানুষ হিসেবে দেখে যখন আমরা ব্যবহার করি, ঠিক আমরা যেমন কথা বলছি, আমি আপনি যেভাবে কথা বলছি, ঠিক সেইভাবে যখন তার সঙ্গে কথা বলি, তখন দেখি তার চিন্তা ভাবনার বিকাশ, তার ভাষার বিকাশ অত্যন্ত সাবলীল। যখন তাকে মেরে বকে না বলে, যখন তাকে বুঝিয়ে বলি, এগুলো দেখা কিন্তু কোনো ছোট বাচ্চাকে যদি বুঝিয়ে বলা যায়, সেটাকে মানুষ, তার ভেতরে কিন্তু যে পুরো মানুষটা রয়েছে তাকে আমরা সম্মান করছি। বাবা তুই তো বুঝিস, এটা বোঝ। সেটা না করে যদি আমি তাকে বকি, তাহলে কি হবে? সে আহত হবে, তার মনের যে কথাটা সে কিন্তু খুলে বলতে পারবে না। সুতরাং এটি হচ্ছে প্রথম কথা, যে মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করা, বাচ্চাদের সঙ্গে মানুষের মতো ব্যবহার করা।
ছোটবেলায় পুরাণের গল্প আমরা পড়েছি, আমরা অনেকেই গল্পটা শুনেছি, যে এত এক্সল্টেড গল্প আমাদের পুরাণে রয়েছে, আমাদের শাস্ত্রে রয়েছে, সেগুলো ফেলে আমরা বাইরের দিকে তাকাই। মদালসার গল্প। মদালসা বলছেন এই যে তাকে তার পোটেনশিয়ালে, ফুল পোটেনশিয়ালে ধরা। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, যে আমরা শুরু করেছি, তার মধ্যে যে পারফেকশন রয়েছে সেই পারফেকশনটাকে দেখা, সেটা করছেন মদালসা। মদালসার সঙ্গে মার্কণ্ডেয় পুরাণের গল্প। মদালসা একটি এক রানী, তার সঙ্গে ঋতধ্বজ তার রাজা, তার বিবাহ হয়েছে, কিন্তু অদ্ভুত সে নারী, অদ্ভুত মা। তার 4 সন্তান, 4 সন্তানের মধ্যে 3 জন সাধু হয়ে চলে গেছে। যখন 3 জন সাধু হয়ে চলে গেছে, তখন ঋতধ্বজ আর সাধু হতে দেওয়া যাবে না, তাহলে বংশ লোপ পেয়ে যাবে। আর 3 জনেরই নাম যখন ঋতধ্বজ নিজে দিয়েছিলেন, আর মদালসা প্রত্যেকবার হেসেছিল। তাদের নাম কি ছিল? তাদের নাম ছিল বিক্রান্ত, তাদের নাম ছিল সুবাহু, তার নাম ছিল শত্রুমর্দন। এইসব নাম বাবার দেওয়া। বাবা বলছে আমার রাজার ছেলে রাজা হবে, সে আর কি হবে? সে বিক্রান্ত, সে ক্রান্তি করে, সে শত্রুমর্দন, শত্রুকে দমন করে, সে সুবাহু, সে শক্তিশালী। আর প্রত্যেকবারই মদালসা হেসেছেন। বলছে তুমি হাসছো কেন? তারপর যখন চতুর্থ সন্তানের নাম রাখলেন মদালসা অলর্ক। অলর্ক মানে পাগল পশু, এরকম। তো ঋতধ্বজ খুব হাসছেন। ঋতধ্বজ বলছেন এরকম কেন নাম রাখলেন? বলছে দেখো এর সঙ্গে রাজার নামের কোনো মিল নেই, তাই তো তুমি হাসছো। আগের যারা ঘর ছেড়ে চলে গেছে তাদের সঙ্গে তো কোনো মিল ছিল না, তাই আমি হেসেছিলাম। প্রসঙ্গটা অন্য জায়গায়। মদালসা কি করতেন জানেন? আমরা যে আবল তাবল ছড়া কেটে যখন দোলনাতে দোলাই ছেলে মেয়েদের, তখন থেকে একেবারে কানের মধ্যে তার শিশুদের বলছেন শুদ্ধোসি বুদ্ধোসি নিরঞ্জনোসি, তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি নিরঞ্জন, সংসার মায়া পরিবর্তিতোসি, তোমাদের সংসার মায়ার লেশ নেই। এটা হয়তো আমরা করতে পারবো না, কিন্তু এটা একটা জ্বলন্ত শিক্ষা, যে ছোটবেলা থেকে যদি আমরা বলি, এটা স্বামীজি খুব পছন্দ করতেন। শুদ্ধোসি বুদ্ধোসি নিরঞ্জনোসি, তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি নিরঞ্জন। এই পারফেকশনের কথা স্বামীজি বলছেন। এই পারফেকশনটা প্রথম থেকে যদি মানুষের মনের মধ্যে ঢোকে, তাহলে তার বিকাশের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তারপর তার যে সংস্কার রয়েছে, সেই সংস্কার অনুযায়ী বড় হবে, কিছু করার নেই। তো সংস্কার অনুযায়ী যখন বড় হবে, তখন আমাদের শুধু ওই জিনিসটি মাথায় রাখতে হবে যে আমরা যেন তাদের পাশে থাকি। আমাদের কাজ হচ্ছে তাদের পাশে থাকা, তাদেরকে এটা বলা নয় তোর দ্বারা কিচ্ছু। এটা হচ্ছে সব থেকে বড় ব্লো। আত্মশ্রদ্ধাটাকে নষ্ট করে দেওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে তোর দ্বারা কিচ্ছু হবে। কি করে জানলাম আমরা তোর দ্বারা কিচ্ছু হবে? আজ পর্যন্ত এই কথা বলে কারোর কোনো লাভ হয়েছে? তোর দ্বারা কিচ্ছু হবে না। বরঞ্চ অনুপ্রেরণায় কাজ হয়েছে, তুই এটা পারবি। একটা জিনিস না পারতে পারে, কোনো জিনিসই কি পারবে না? সেটা হতে পারে কোনো মানুষের পক্ষে? তার একটা সম্ভাবনা তো রয়েছে। শিক্ষক হিসেবে, বাবা মা হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে সেই সম্ভাবনাটাকে খুঁজে বের করে তাকে সেই পথে চালিত করা। শ্রীরামকৃষ্ণ বলতেন একটা চারা গাছ যখন হয়, তখন তার পাশে কিছু বেড়া দিতে হয়। সেই বেড়া দেওয়ার কাজটা আমাদের, সেই বেড়া দেওয়ার কাজটা আমাদের। চারা গাছটাকে রোজ একটু করে টেনে তোলার কাজ নয়, চারা গাছটাকে তুলে তুলে দেখারও কাজ নয় যে সেই চারা গাছটা বড় হলো কি হলো না। আমাদের সিম্পল কাজ তাকে জল দেওয়া, তাকে বেড়া দেওয়া, যাতে গরু ছাগলে মুখ না দেয়। এই রাস্তায় আস্তে আস্তে পড়ছিলাম, সুন্দর লেখা আছে দেওয়ালে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, ভালো লোকের কাছাকাছি যাওয়া যায়। বাঘ নারায়ণের গল্প বলতে, সবই তো নারায়ণ, সবার মধ্যেই নারায়ণ রয়েছে, সবার সঙ্গে কি মেশা চলে? অসৎ সঙ্গ থেকে দূর করা,
তারা যদি অসৎ সঙ্গে পড়ে তাহলে সেই আলুটা পচে যেতে পারে, সে ফুলটা নষ্ট হয়ে যেতে পারে, সে কুঁড়িতে পোকা লাগতে পারে। তো পোকাগুলোকে দূর করার দায়িত্ব আমাদের। একটা কুঁড়ি যাতে বেড়ে উঠতে পারে তাকে জল দেওয়া, তাতে যদি প্রয়োজন হয় তো কীটনাশক দেওয়া ইত্যাদি কাজ করে তাকে ফুলে রূপান্তরিত করার দায়িত্ব আমাদের। একটি প্রাসঙ্গিক কথা বলে আমরা শেষ করব। আপনারা সকলে নাম শুনেছেন, এটার সঙ্গে এটা বলার ভীষণ প্রয়োজন মনে করছিলাম তাই বলছি। আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই ADHD বলে একটা ডিজিজ। আমাদের সকলের মধ্যে কোভিড যেমন মহামারীর একটা ছড়িয়ে পড়েছিল, কোভিড অতিমারী প্যান্ডেমিকের মধ্যে ছড়িয়ে পড়েছিল, এই ADHDটাও বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ছে এপিডেমিকের মতো। আমরা বাচ্চাদের চুপ করানোর জন্য এই খেলনাটা দিয়ে দিচ্ছি। বাচ্চাটা কাঁদছে, বসুক, বসে বসে দেখুন, কিন্তু মনে রাখবেন ওইটা দিয়ে যা ভেতরে যাচ্ছে চোখ দিয়ে, কান দিয়ে, সেটা কিন্তু ওর মনের মধ্যে ছাপ ফেলে দিচ্ছে। আর এই ছাপ ফেলে দেওয়ার ফলে তার মধ্যে কি তৈরি হচ্ছে? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজিজ সিনড্রোম। অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে। এই কালকেই কথা হচ্ছিল একজন গুগলের ইঞ্জিনিয়ারের সঙ্গে, আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ। সে বলছিল, মহারাজ ডিজাইন এথিক্সের কথা হচ্ছে কোম্পানি। ডিজাইন এথিক্স কিরকম? একটা স্পেসিফিক ডিজাইন করা হচ্ছে, একটা সিনিস্টারি বলা চলে একে, একটা কনস্পিরেসি, আমাদের অ্যাটেনশনটাকে ড্র করে নেওয়ার কথা, আমাদের অ্যাটেনশনটা ছিনিয়ে নেওয়ার কথা। কে করছে? না বড় বড় কোম্পানিগুলো করছে, ইনস্টাগ্রাম করছে, ফেসবুক করছে, ইউটিউব করছে। কি করছে? তারা আপনার আমার অ্যাটেনশন নিয়ে নিচ্ছে। কয়েকজন ডিজাইনার বসে রয়েছে, তাদের উদ্দেশ্য কিন্তু কোম্পানির মুনাফা বৃদ্ধি করা, আপনার উপকার করা নয়। আপনার আমার এবং সুকুমার নদী যে ছেলেমেয়েরা রয়েছে তাদের উন্নতি করা তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য তাদের মার্কেটিং, তাদের পয়সা। তো তারা করছে কি? বলছে অ্যাটেনশনটাই হচ্ছে কারেন্সি। আর আমরা যা অভ্যেস করি সেটাই আমরা স্কিলফুল হয়ে যাই। আমরা প্রতিদিন যদি ক্রিকেট খেলি, ক্রিকেটে অভ্যস্ত হয়ে যাবো, ক্রিকেট খেলতে পারবো, ভালো ক্রিকেট খেলবো। রোজ যদি ইয়র্কার বল খেলা প্র্যাকটিস করি, তো ইয়র্কার বল খেলতে পারবো, নিশ্চয়ই পারবো। ঠিক সেরকম আমরা কি অভ্যেস করছি? 30 সেকেন্ডের রিল দেখা, 30 সেকেন্ড 1 মিনিটের বেশি অ্যাটেনশন রাখা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। সেই অভ্যেসটা আপনার আমার পক্ষে যতটা না ক্ষতিকর, তার থেকে অনেক অনেক গুণ বেশি ক্ষতিকর হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। কেননা তার ব্রেনটা এখনো কাদার তালের মতো হয়েছে। এই যে আস্তে গাড়িতে আস্তে আস্তে কথা হচ্ছিল, প্রিফ্রন্টাল কর্টেক্সটা তৈরি হয়নি, তৈরি হচ্ছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে। সেই জায়গায় আমরা যদি তাকে 1 মিনিটের অ্যাটেনশন স্প্যান তৈরি করার শিক্ষা দিই, তাহলে সে কিন্তু 1 মিনিটের অ্যাটেনশন স্প্যান নেওয়া মানুষই হবে। তার কিন্তু কনসেন্ট্রেশন আর পরে গ্রো করা ভীষণ মুশকিল হয়। তাই বলছেন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি সিনড্রোম। খুব চঞ্চল হয়ে পড়ছে, খুব চঞ্চল, খুব রেস্টলেস। এই রেস্টলেসনেসের কারণ হচ্ছে আমরা সেরকম অভ্যেস করছি। এইগুলি হলো কয়েকটা কথা, যে জিনিস আমাদের এখন কন্টেম্পোরারি প্রবলেম। বেড়া দেওয়া মানে হচ্ছে এই জাতীয় প্রবলেমগুলো থেকে বাচ্চাদেরকে ধরে রাখা। এই বলে আমি শেষ করছি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি আমাদের মানুষ করে তুলুন এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি।